এই ঘটনাটি উনি ওনার আম্মুর মুখ থেকে শুনেছিলেন। ঘটনাটি যখন ঘটে তখন ওনার আম্মু ছিল কিশোর বয়সের, অর্থাৎ কিশোরী বয়সের। তো ওনার নানা বাড়ির সামনে একটি বড় পুকুরের পাশে ওনার নানার একটি জমি আছে যেটা ডাইঙ্গো নামে পরিচিত। সেখানে একটি বিশাল বড় আম গাছ ছিল যেটি ছিল একদম পুকুরের গা ঘেঁষে। এছাড়া আরো অনেকগুলো ছোট ছোট আম গাছ, তুলা গাছ, খেজুরের গাছ, বিভিন্ন গাছ ছিল, এখনো আছে। তো বাগানের পাশ ঘেঁষে একটি রাস্তা চলে গেছে বাজার। বাগানের পাশে একটি পানের বরজ রয়েছে। তো ওনার আম্মুর মুখে শুনেছিলেন যে ওনার আম্মু যখন ছোট ছিল তখন তারা যখন পানের বরজের ভেতরে যেতেন তখন তারা দেখতে পেতেন যে ওই বরজের উপরে বিশাল বড় বড় আকারের অজগর সাপ ওই বরজের উপরে সমান হয়ে গায়ে এলায় শুয়ে আছে। সেগুলো কখনো কারো ক্ষতি করতো না, আবার কখনো কাউকে আক্রমণও করতো না। তো নাতাশা আপন নানা বলতেন এগুলো আসলে সাপ না, এগুলো জিন। ওরা বহু বছর ধরে ওখানে থাকে কিন্তু কারো কখনো ক্ষতি করেন। ওরা সাপের রূপে ওখানে থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সিচুয়েশনে মানুষ এই দৃশ্য দেখেছে, তবে কখনো কাউকে আক্রমণ করছে, ক্ষতি করেছে এমনটা শোনা যায় না। কোনো মানুষের যে তাদেরকে আক্রমণ করেছে, তাদের ক্ষতি করেছে এমনটা শোনা যায় না। এবার আসে সেই বড় আম গাছের ঘটনায়। তো নাতাশা আপন নানার মুখে শুনেছিলেন যে ওই আম গাছটাতে নাকি 3টা জিন থাকে। একটি বৃদ্ধা জিন আর তার 2টি সন্তান রয়েছে, এরা মুসলিম। ওই 2টি সন্তানের একজনের নাম জামাল আর একজনের নাম হচ্ছে কামাল। তারা 3জনই বড় বড় 3টা রঙের অজগর সাপের রূপ নিয়ে ওই জায়গায় বহু বছর ধরে বসবাস করে আসছে। তো সাধারণত অজগর সাপ যত বড় হয় এর থেকেও নাকি আকারে বড়, অ্যানাকোন্ডার মতো। তবে সবসময় এদেরকে দেখা যায় বিষয়টা এরকম না, বিশেষ বিশেষ কোন সিচুয়েশনে মানুষ দেখেছে আর কি। বিশেষ করে ওনার নানার বংশের মানুষরা ওই সাপগুলোকে বেশি দেখেছে, আর ওনার নানা সবচেয়ে বেশি দেখেছে। বাগানের ভিতরে গেলে, বাগান পরিষ্কার করতে গেলে, ছাগল চড়াতে গেলে এই দৃশ্যের মুখোমুখি অনেকবার হয়েছেন। তো নানাকে দেখা মাত্রই নাকি ওগুলো আম গাছের উপরে উঠে অদৃশ্য হয়ে যেত। অজগর সাপ কিন্তু খুব একটা জোরে চলাচল করে না, আস্তে আস্তে চলাচল করে, কিন্তু ওগুলো খুব দ্রুত গাছে উঠে অদৃশ্য হয়ে যেত। আর ওই বৃদ্ধা জিনকেও নানা আসল রূপেও দেখেছেন বেশ কয়েকবার। সে দেখতে ছিল খুবই ভয়ঙ্কর। সাদা কাপড় ময়লা হয়ে গেলে যেরকম হয় ওই রকম ময়লা কাপড় পরা, তার চুলগুলো ছিল সাদা, আর তার চুলগুলো অনেক বড় ছিল, আর তার জিহ্বাটা এত বড় ছিল যে পেট পর্যন্ত নেমে আসতো। সে যখন চুপচাপ বসে থাকতো তখন নাকি জিহ্বাটা পেট পর্যন্ত নেমে আসতো, আর চাইলে সে জিহ্বাটা অনেক বড়ও করতে পারে। আর তার নখগুলো ছিল নাকি অনেক বড় বড়। তো নানা বিভিন্ন সময় দেখেছেন বাসায় এসে বলতেন যে একা একা ওই বাগানে যাও না, ওইটা দেখতে তো ভয় পাবা, ও এমনিতে ক্ষতি করবে না। একদিন হয়েছে কি, এই নাতাশা আপন নানি ছাগল নিয়ে বাগানে গেছিল ছাগল চড়াতে আর পাতা কুড়াতে। তখন সাথে নানা ছিলেন না, কথা ছিল যে একা একা যেন না যায়। হঠাৎ করে দেখতে পাই ভয়ঙ্কর এক নারী মূর্তি গাছ থেকে উল্টো হয়ে ঝুলে পড়েছে। এটা হলো সেই নারী জিনটা, আর জিহ্বাটা অনেক বড় করে নানির দিকে এগিয়ে দিয়েছে, জিহ্বাটা লক 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 করছে। তো নানিকে এটা করে ভয় দেখাচ্ছে। এই দৃশ্যটি সহ্য করতে না পেরে নানি চিৎকার দিয়ে ওখান থেকে দৌড়ে পালিয়ে আসছেন। নানা এই ঘটনাটি শোনার পর দৌড়ে ওই জায়গায় গেছেন। যাওয়ার পর চিৎকার করে কোনো কিছুর সাথে কথা বলছেন। তো দূর থেকে লোকজন দেখছে যে উনি কথা বলছেন, কার সাথে কথা বলছেন এটা দেখছেন না। মূলত উনি ওই অবয়বটার সাথে কথা বলছিলেন। উনি বলছিলেন, দেই এখানে আমরা থাকি না, আজ পর্যন্ত তোদের কোনো ক্ষতি করছি, তোরাও তো করিস নাই। এখন যদি এইভাবে মানুষকে তোরা ভয় দেখাস তাহলে মানুষজন কি করবে জানিস, এই গাছ কেটে ফেলবে, এই জায়গা পরিষ্কার করে ফেলবে। তখন এত বছর ধরে যদি থাকিস তখন তোদের কি হবে? এই জন্য আসিস, ভালো কথা থাক, এইভাবে ভয় দেখাতে যাস কেন? আমার বউরে ভয় দেখাচ্ছিস কেন? এখন যদি লোকজন তোর ছেলে 2টাকে সাপ মনে করে পিটাই মেরে ফেলে, এতদিন তো করে নাই, যদি করে যে এইভাবে ভয় দেখানো শুরু করছে মারবো, বা এই জায়গা হুজুর ডেকে এনে বন্ধ করে দিয়ে তোদেরকে এখান থেকে তাড়াই দিব, তখন কি করবি? খবরদার এই কাজ আর করবি না। এগুলো বলে উনি চলে আসেন। তো এরপর থেকে অবশ্য ওই সাপকে মানুষজন খুব একটা দেখে নাই। একা গেলে কখনো কখনো হয়তো বা দেখেছে, সাথে সাথে সাপগুলো চলে যেত। মানে ওই যে গা এলিয়ে দিয়ে শুয়ে পড়ে আসে, মানুষ ভয় পেয়ে দৌড়ে সরে আসবে, বিষয় এরকম না। মানুষের উপস্থিতি পেলেই ওরা দ্রুত সরে চলে যেত, ওরা আর ওখানে থাকে না। আর এই সাপগুলো এক এক সময় এক এক কালার, মানে এক এক রং, সাদা, নীল, লাল এরকম দেখা যেত আর কি। তারা 3জন ছিল। তো বছরখানেক আগে নানা ওই আম গাছটি বিক্রি করে দিয়েছিলেন। তো ক্রেতারা ওই আম গাছটি নিয়ে চলে যায়, তবে এতে করে তেমন কোনো সমস্যা হয় নাই নানার পরিবারের। তো শোনা যায় ওই জিনগুলো এখন ওই বাগানেই থাকে। ওই পানের বরজের ওইখানে যে সাপগুলোকে শুয়ে থাকতে দেখা যেত, ওগুলো তো আসলে সাপ না। আর ইদানিং নাকি খুব একটা বেশি শোনা যায় না যে ওই সাপটাকে কেউ দেখেছে। হয়তোবা ওই অশরীরীদের সাথে কোন একটা আলোচনা সাপেক্ষেই নানা ওই আম গাছটি কেটে ফেলেছিলেন, তবে উনি আলোচনা করেছিলেন কিনা এই বিষয়ে খুব একটা তথ্য দিতে পারেনি নাতাশা আপা। আর ওই যে যেই ডাইঙ্গো, মানে যেটার কথা আমরা বললাম, যেখানে মূলত এই ব্যাপারটা হতো, এখনো নাকি নাতাশা আপুরা ওইদিকে বেড়াতে গেলে ওনারা ওই দিকটাতে যান, তবে ওনাদের চোখে কখনো এই সাপগুলো পড়েনি। ওনার নানা 2024 সালের 1 জানুয়ারি মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর আগে উনি 8 বছর প্যারালাইসিস অবস্থায় পড়েছিলেন। তো নানার জন্য দোয়া চেয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করুন, তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, এবার আসি
নাতাশা আপুর পাঠানো ঘটনার একদম শেষ অংশের দিকে। এটাও বেশ দারুণ। ঘটনাটি আবার দুই ভাগে ভাগ। প্রথমে ওনার আম্মুর মুখ থেকে শোনা একটা অংশে যাই। এই ঘটনাটি ওনার আম্মুর ছোটবেলার সময়কার। তখন ওনার যেই নানা বাড়ি, এটা ছিল মাটির দোতলা। একদিন নানি রান্নাঘরে বসে পিঠা বানাচ্ছিলেন, এমন সময় প্রচন্ড ঝড় শুরু হয়েছে, যার কারণে নানি পিঠা বানাতে বানাতে দোতলায় দৌড়ে গিয়েছেন জানালাটা লাগানোর জন্য। দোতলার জানালাটি লাগানোর পর থেকে নানি বেশ কিছুক্ষণের জন্য একদম চুপচাপ হয়ে যান। বিষয়টা নানা খেয়াল করেছেন। কিছুক্ষণ পর থেকে শুরু হয় নানির অস্বাভাবিক আচরণ। নানা যেহেতু গ্রামের মানুষ, তার বোঝার বাকি থাকে না আসলে কি করেছে। কবিরাজ ডেকে আনা হয়, এরপর শুরু হয় নানির উপর রুকিয়া। বেশ কিছুক্ষণ পর নানির উপর জিন আসর করে সে জানায় ঝড়ের মধ্যে সে বাড়ির এই পাশ থেকে অন্য পাশে উড়ে যাচ্ছিল। হঠাৎ করে সে নানিকে দেখতে পায়। দেখতে পাওয়াটা বড় বিষয় না, মূলত বিষয়টা ছিল নানির হাতে তখন পিঠা বানানোর আটা লেগেছিল। আর এই কারণেই মূলত এই জিনটা নানির উপর আসর করেছে। অনেক বছরের পর একটা কালো মোরগের বিনিময়ে সে যেতে রাজি হয়। ভাগ্যক্রমে নানা বাড়িতে কিন্তু কালো মোরগ ছিল, যার কারণে ছেড়ে দেয়া মাত্রই সে চলে যায়। আর কবিরাজ অবশ্য বলেছিলেন যে এরকম ক্ষেত্রগুলোতে বেশ সতর্ক থাকতে হয়। ঝড়ের সময় জিনেরা চলাচল করে, ওই সময় পিঠা বানানো বা এই টাইপের কাজ করলে অ্যাটলিস্ট হাতটা ধুয়ে যেন আসতে। আসলে নানি তো ওই বাতাসের মধ্যে তাতে জানালা লাগাতে হবে, হাত ধোয়ার সময় পাবেন কখন? হাত ধুতে ধুতে তো ভেতরে ওই ঝড়ো বাতাস ঢুকে ঘরের জিনিসপত্র তছনছ হয়ে যাবে, এই জন্য ওইভাবে সময় পাই নাই। তো এবার আসি একদম শেষ অংশে। এটা অবশ্য নাতাশা আপুর বাবার সাথে ঘটেছিল। দুর্দান্ত একটি ঘটনা। ওনার আব্বুর নাম মোহাম্মদ গাজীউর রহমান। ওনার আব্বুরা 3 ভাই 3 বোন। ওনার আব্বু 5 নম্বর সন্তান। ওনার আব্বুর পর ওনার ছোট ফুপুর জন্ম, আর বাকি 2 ভাই ও 2 বোন ওনার আব্বুর বড়। ওনার দাদি মারা যান যখন ওনার আব্বুর বয়স 10 বছর। তো ছোট বয়সেই মাকে হারিয়ে মনে অনেক আঘাত পান, একদম চুপচাপ হয়ে যান, কথাবার্তা খুবই কম বলতেন। ওনার আব্বুর রুমের পাশে ওনার আব্বুর সমবয়সী ওনার এক বন্ধুর বাড়ি ছিল, যার নাম হলো আসলাম। তো এই আসলাম এবং ওনার আব্বু দুজন একসাথে ঘুমাতেন পরবর্তীতে। বন্ধু তো, আর উনি তো চুপচাপ হয়ে গিয়েছিলেন, কথা বলার মানুষ ছিল না। তো এক রাত্রে ওনার আব্বু ঘুমের মধ্যে স্বপ্ন দেখেন যে কেউ একজন ওনার আব্বুকে বলছে যে গাজী, তোর মনে অনেক কষ্ট, আমি তোকে কিছু দিতে চাই। তোদের বাড়ির পেছনের দিকে বিলে ভোরের আজান দেওয়ার আগে একা একা আসবি, তাহলে তোকে একটা জিনিস দেব। যেটা দেবো সেটা হচ্ছে 2টি বড় কলসি ভর্তি স্বর্ণের পয়সা। শর্ত হচ্ছে একা একা আসবি, বুঝতে পারছিস তো? উনি স্বপ্নের মধ্যে যান, হ্যাঁ বুঝতে পারছি। এরপর ওনার আব্বুর ঘুম ভেঙে যায়। উনি কি করছেন, ওনার বন্ধু আসলামকে এই বিষয়টা জানাইছেন। এখন দুজনের বয়সই তো কম। ওনার আব্বু চিন্তা করছেন যে 2টা কলসি ভর্তি স্বর্ণ আমি একা কিভাবে টেনে নিয়ে আসবো, 2 জন গেলে অন্তত কোনো মধ্যে টেনে আনতে পারবো, সেই জন্য তাকে বলছেন। আর ওই আসলামকে বলছেন যে আমরা তো যাবো, আমি সামনে যাবো, তুই পেছন পেছন থাকবি। তো এরকম চিন্তা করছেন সারা রাত। ওই রাতে আর তাদের দুজনের ঘুম হয় না, ঘুম তো হয়ই না, কখন সময় আসবে যাবে। তো খালি ভয় পাচ্ছে কখন না জানি ফজর আজান দিয়ে দেয়। তো ভোরের দিকে আজান দেওয়ার আগে দুজন বের হয়ে পড়ে। ওনার আব্বু আগে যাচ্ছিলেন, আর ওই যে আসলাম যিনি উনি পেছনে যাচ্ছিলেন। তো রাস্তাটা ছিল জঙ্গলের মতো, ওনার আব্বুর অনেক ভয় লাগছিল, ছোট মানুষ। তারপর ওনারা একটা সময় ওনারা পৌঁছেছে। আসলে ওই স্বর্ণের কথা শুনে স্বর্ণ পাবেন এতটা এক্সাইটেড ছিলেন যে ভয় ডর একটু কমই লাগছিল ওই সময়। যখন ওই বিলের ধারে ওনারা পৌঁছেছেন তখন একটা জিনিস দেখেন। ওই সময় অবশ্য ধান কাটা হয়ে গেছে, যার কারণে পুরো মাঠ একদম ফাঁকা, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছিল। তো যখন ওইখানে পৌঁছেছে তখন দূর থেকে দেখতে পান 2টো বিশাল সাইজের বড় কলস বিলের যে জমি, সেই জমির ভেতর থেকে 1 হাত উপরে ভাসছে। তো ওনার আব্বু যখন কিছুটা কাছে যায়, ঠিক তখনই জিনেদের নজরে পড়ে যে পেছনে আরেকজন আছে, ওই যে আসলাম উনিও আছে। আর ঠিক তখনই নাকি ওই কলসটা আস্তে আস্তে করে মাটির নিচে ঢুকে যেতে থাকে। ইঁদুর যেভাবে মাটি খুঁড়ে ভেতরে ঢুকলে চারদিকে গোল করে মাটিগুলো বের হয়ে আসে, ছোট ছোট গোল করে মাটিগুলো বের হয়ে, ঠিক ওইভাবে বিশাল 2টি এরিয়া জুড়ে চারদিকে গোল করে মাটিগুলো উঠে আসতে থাকে, আর কলসি 2টি ভিতরে ঢুকে যায়। এরপর নাতাশাপুর আব্বু আর ওই যে আসলাম উনি দৌড়ে ওইখানে যান, দেখতে পান যে কিছুই নাই। ওনার আব্বু তো পাগলের মতো মাটি খুঁড়তে থাকেন, ভিতরে কিছুই পায় না। পরদিন সকালেও কোদাল নিয়ে গিয়ে মাটি খুঁড়তে থাকে। মাটি খুঁড়তে থাকলেও ভিতরে কিছুই পাওয়া যায় না। একসময় এলাকার মানুষ এই বিষয়টি খেয়াল করে জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন ওনার আব্বু সব কথা খুলে বলে। তখন আরো অনেক মানুষ মিলেও মাটি খুঁড়তে থাকে, তারাও কিছু খুঁজে পায় না। এতে করে ওনার আব্বু তো খুব হতাশ হয়ে যায়। এর ঠিক 3 দিন পর ওনার আব্বুর স্বপ্নে আবার সেই অবয়বটাকে দেখতে পায়। তখন তাকে বলা হয় যে গাজী, এ কি করলি রে, এইভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারলি, তোকে তো ভালোবাসে,
একটা জিনিস দিতে চাইলাম, তুই এত বড় ভুল করলি, তুই কেন সাথে একজন মানুষ আনছিস? ছোট মানুষ, ভুল করে ফেলছিস, আমরা কি বলবো তোকে, কিন্তু বড় একটা সুযোগ হাতছাড়া করছিস। দেখ, মন খারাপ করিস না, যেহেতু আমি তোকে দিতে চাইছিলাম কিন্তু তোর ভুলের কারণে দিতে পারি নাই, তবে আমি তোকে একটা দোয়া করে দিচ্ছি, যা, তোর যতগুলা ভাই বোন আছে সব ভাই বোনের মধ্যে আল্লাহ চাহেন তো তোর অর্থনৈতিক অবস্থা সবসময় ভালো থাকবে। জীবনে যতই বিপদ আপদ তোর আসুক না কেন, আল্লাহর রহমতে টাকার দিক থেকে তুই কখনো কষ্টে থাকবি না। এরপর ওনার ঘুম ভেঙে যায়। নাতাশা আপু জানিয়েছেন আলহামদুলিল্লাহ ওনার পরিবার যথেষ্ট পরিমাণে সচ্ছল রয়েছেন, বিশেষ করে ওনার চাচা ফুকুদের তুলনায় ওনাদের অবস্থা সচ্ছল, তাদের থেকে ওনাদের অবস্থা যথেষ্ট সচ্ছল। আল্লাহর রহমতে বিপদ আপদ বিভিন্ন সময় এসেছে, তবে অর্থনৈতিকভাবে ওই রকম ভাবে কখনোই ওনারা সমস্যার মধ্যে পড়ে যান নাই, এভাবেই চলছে। প্রিয় লিসেনার্স, এটাই ছিল নাতাশা আপুর পাঠানো ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি ওনার এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা পেয়েছি মোহাম্মদ শরীফুল ইসলাম ভাইয়ের কাছ থেকে। ওনার বাড়ি রাজশাহী জেলার কাটাখালী উপজেলার একটি গ্রামে। সঙ্গত কারণে উনি ওনার গ্রামের নামটি প্রকাশ করেন নাই। ঘটনাটি ওনার সাথেই ঘটেছিল। ঘটনাটি যখন ঘটে তখন সময়কাল 2024 সালের শেষের দিকে, নভেম্বর মাস হবে। উনি বর্তমানে একটি দোকানে কর্মরত রয়েছেন। ওনার বাবার কিছু কৃষি জমি রয়েছে, যার কারণে উনি নিজেও কৃষির সাথে যুক্ত ছিলেন। উনি বাড়ির পাশে একটা জায়গায় সিম গাছ লাগিয়েছিলেন। তো সিম গাছে অনেক ফুল ধরেছিল, মনে করেছেন বেশ ভালো ফলন হবে, কিন্তু সেই অনুযায়ী আসলে সিম ধরে নাই। সিম যখন উত্তোলনযোগ্য হয় তখন উনি কি করেছেন, একটা বালতি নিয়ে ওই সিম গাছের দিকে রওনা হয়েছেন। সিম গাছ কিন্তু ওই মাচার উপর লাগাতে হয়, সিম গাছটা কিন্তু বেড়ে ওঠে, ছড়িয়ে যায় ওই মাচার উপরে। যেহেতু খুব বেশি একটা সিম ছিল না, একটু সময় নিয়েই সিম তুলতে হচ্ছিল, বালতি নিয়ে গেছেন, বালতির মধ্যে সিম রাখছেন। আর যেখানে মাচার একটু ফাঁকা জায়গা রয়েছে সেখানে একটু মাথা তুলে দেখার চেষ্টা করছেন যে উপর দিকে সিম আছে কিনা, পাতার ভাজে ভাজে সিমগুলো রয়েছে কিনা, কারণ সিম কিন্তু আবার বেশি পরিপক্ক হয়ে গেলে সেগুলো খেতে কিন্তু খুব অসুবিধা হয়। এই জন্য উনি খুঁজে খুঁজে সিম তুলছিলেন, আবার যেগুলো অপরিপক্ক সেগুলো রেখে দিচ্ছিলেন। এমন একটা জায়গায় এসে উনি একটু মাথা থেকে মাথা তুলেছেন, এমন সময় উনি দেখেন কি যেন একটা নড়ে উঠলো। উনি তো ভয়ের সাথে সাথে সরে যান যে আরে এটা কি। তবে উনি নিচ থেকেই তাকিয়ে দেখেন যে একটা সাপ মাচায় শুয়ে আছে। ওটার মাথা দেখা যাচ্ছে না, পেঁচিয়ে শুয়ে আছে, আর ওটা নিঃশ্বাস নিচ্ছে। ওটা একটু ফুলে উঠছে, আবার সংকুচিত হচ্ছে, আবার ফুলে উঠছে, আবার সংকুচিত হচ্ছে। উনি কি করেছেন, ভয়ে বালতিটা ওখানে রেখে দিয়েছেন দৌড়। তো বাসায় গিয়ে বলেন যে একটা সাপ মাচায় শুয়ে আছে, নড়ছে না, এই জন্য উনি ভয়ে বালতি রেখে চলে আসেন। কিছুক্ষণ পর সাহস করে বালতিটা আনতে গিয়েছেন, হাতে একটা বাঁশের লাঠি নিয়ে গিয়েছেন। তো অনেক সাহস নিয়ে বালতিটা উনি আনতে গিয়েছেন, এই ভেবে যে সাপটা হয়তো বা ওখানে এখন নাই। উনি কোনো মতে বালতিটা নিয়ে আসছেন, ওই লাঠির মাথায় ওই বালতিটার একটা অংশ ধরে টানতে টানতে একটু সরাই নিয়ে আসছেন আর কি। উনি বারবার দেখছেন যে ওই সাপটা ওখানে আছে কিনা, তবে ওইখানে ওই সাপটা ওনার নজরে পড়ে নাই, মানে একদম সাপ যেখানে উনি দেখেছিলেন ওইখানে কিন্তু উনি যান নাই, একটু দূরে ছিলেন। তো ওই দিন তো আর উনি সিম তোলেন নাই। পরের দিন আবার জমিতে গিয়ে অন্য সাইডে, যেহেতু মাচাটা বেশ বিস্তীর্ণ জায়গা নিয়েছিল, তো উনি অন্য একটা সাইডে চোখ বুলাতে থাকেন যে কোন সাইড থেকে উনি সিম তোলাটা শুরু করবেন। হঠাৎ করে দেখেন যে এবার আরেকটা জায়গায়, ওই মাচারই আরেকটা জায়গায়, মানে যেই পাশে উনি আসছেন, ওই সাপটা আগের মতোই ওইভাবে শুয়ে আছে, গোল হয়ে পেঁচিয়ে শুয়ে আছে, মাথাটা দেখা যাচ্ছে না। উনি তো অবাক, আরে গতকালকে দেখলাম এই সাপটা, আবার দেখা যাচ্ছে এই সাপটা, ও কি আমার এই মাচার উপর স্থায়ীভাবে আবাস গাছতে নাকি? সাপ তো এইভাবে থাকার কথা না। তো উনি এবার আর সাহস না করে বাড়িতে চলে যান, এক কাকাকে ডেকে আনছেন। বলেন যে কাকা, সাপটা মারতে হবে, তা না হলে তো সিমি তুলতে পারবো না। তো কাকার সাথে উনি আবার গেছেন, যাওয়ার পর দেখা যায় ওই সাপটা এখন আর নাই, আর খুঁজে পান না কোথাও। চেষ্টা করছেন বাঁশের মাথা দিয়ে বিভিন্ন জায়গায়, মাচার বিভিন্ন অংশে ওই সিম গাছের পাতাগুলো সরিয়ে দেখার জন্য, তো দেখেছেন, কিন্তু কোথাও সাপটা ওনারা দেখেন নাই। এরপর চিন্তা করলেন যে নিশ্চয়ই কোনো একটা জায়গায় ঘাপটি মেরে আছে। কাকা এক পাশে আর শরীফুল ভাই আর এক পাশে গিয়ে ওই মাচাটা একটু নাড়ানোর চেষ্টা করছেন, নাড়াচ্ছেন যাতে করে সাপটা চলে যায় ভয় পেয়ে। তো ওই দিন ওই পর্যন্তই। পরের দিন এবার শরীফুল ভাই ওনার স্ত্রীকে সাথে নিয়ে ওই জমিতে গিয়েছেন। এবার ওনার মনের মধ্যে খুব ভয় কাজ করছে, এই বোধহয় সাপটার সামনে চলে আসে, কারণ পরপর 2 দিন তো এরকমটা দেখেছেন। এবার উনি কি করেছেন, গতদিনের মতো সিম তোলার আগেই ভালো করে দেখছেন যে জায়গাতে উনি সিমটা তুলবেন ওইখানে কোনো সাপটা কোনো জায়গায় আছে কিনা। এবার উনি দেখেন যারে একদম ওনার মাথার উপরেই ওই সাপটা গোল হয়ে সুন্দর করে শুয়ে আছে। এবার তো প্রচন্ড ভয় পেয়েছেন যে উনি আশেপাশে খুঁজছেন, অথচ ওই জিনিসটা ওনার মাথার উপরে শুয়ে আছে, ঠিক মাথার উপরে মাচার যে অংশটা সেখানে। উনি দ্রুত এখান থেকে সরে আসেন। এদিকে ওনার ওয়াইফ তো আগানোর সাহসই পায় না, এটা
সাহস পাওয়ার কথাও না এরকম একটা সিচুয়েশনে। উনি কিন্তু এই কয়েকদিনে একবারও সাপের মাথাটা দেখতে পাইনি। আরো একটা অদ্ভুত ব্যাপার যে উনি যে ওখান থেকে চলে আসছেন, উনি সাপ দেখেছেন, আবার পরিবারের অন্য সদস্যরা তো আর জানে না। তারা কিন্তু অন্য সময়, মানে ওই দিনেরই অন্য সময় সিম তুলতে গেছে, তারা কিন্তু এই সাপটা দেখেনি, মানে উনি ছাড়া কেউই দেখেনি। এখন এটা কেন হচ্ছে, উনি কেন দেখছেন? যেহেতু টানা 3 দিন উনি দেখলেন, এখন শুধু চল্লায় ফেরায় ওই সাপের কথাই মনে পড়ে, এই বুঝি সাপটা সামনে চলে আসে। ওনাদের এক আত্মীয়ের কাছে জানতে পারেন যে ওনাদের এলাকায় একটা ছেলে আছে, যে কোনো কবিরাজ না, কিন্তু তার কাছে একটা প্রবীণ নাগিন জিন আছে। তবে পরিচিত লোক না হলে, মানে খুব পরিচিত লোক না হলে ওই ছেলেটা কোনো চিকিৎসা করে না, কারণ সে কিন্তু কোনো কবিরাজ না যে লোক আসবে বিভিন্ন সমস্যা নিয়ে সে চিকিৎসা করবে। খুব পরিচিত কেউ কোনো সমস্যা নিয়ে আসলে সে চেষ্টা করে আর কি। এই তো ওই ছেলেটার সাথে তার এমনি হাই হ্যালো সম্পর্ক, তার কাছে যায়, সব কথা খুলে বলে। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, তার কাছে যে জিনটা আছে সে ওই জমিতে যাবে, খোঁজ খবর নেবে, তারপর একদিন সময় করে দেখবে যে আসলে ব্যাপারটা কি, তার সাথে কথা বলবে আর কি। তো এরকমই কথা হয় আর কি। আর পরবর্তীতে যেটা জানা যায় যে ওই ছেলেটা শরীফুল ভাইকে বলে যে তোমার ভাই ভয়ের কোনো কারণ নাই, এখানে যেটা আছে এ তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু এখানে সে থাকে। আর এই সাপটা একটা হিন্দু জিন, আর ওই ছেলের কাছে যে জিনটা আছে, যে প্রবীণ একটা নাগিন জিন, এ আবার মুসলিম। এখন এটা সমাধান কিভাবে করা যায়? কারণ তার জমিতে যদি এভাবে একটা সাপ বসে থাকে তাহলে তো সমস্যা। তখন এটা সমাধানের জন্য একটা আসর দেখা, মানে আসরে বসার একটা পরিকল্পনা করা হয়। এরপর রাত আনুমানিক 10টা-11টার দিকে আসরে বসা হয়। তবে এটা একটা অন্ধকার ঘরে বসা হয়েছিল। মুসলিম ভালো জিনের জন্য সাদা মিষ্টি নিয়ে আসা হতো, সে নাকি সাদা মিষ্টি খেতে পছন্দ করত। আর ওই সাপরূপী জিনটাকে হাজির করার চেষ্টা চলছে। তো অন্ধকার রুমে সাপরূপী জিনটা নাকি কোনো মতে আসতে চায় না, অনেক কষ্টে তাকে নিয়ে আসা হয়েছে। ওই মুসলিম জিনটার অনেক প্রচেষ্টায় তাকে নিয়ে আসা হয়েছে। জিনটা নাকি হাজির হওয়ার পর বারবার এই অন্ধকার ঘরের মধ্যেই নাকি এই শরীফুল ভাইয়ের গলা টিপতে চলে আসে। উনি কিভাবে বুঝলেন যে ওই ছেলেটা বলছে যে এই ওকে থামান, ওর গলা টিপতে যাচ্ছে কেন, ওকে নিয়ে আসছি, ও কেন ওর উপর আক্রমণ করতে যাচ্ছে? তখন ওই জিনটা বলে ওঠে যে সে একটা মেয়ে জিন, সেই জমিটা দেখতে এখানে তার ভালো লাগছে, সে এখানে থাকতে চায়, এই জমিটা তার পছন্দ হয়েছে, এবং বলে যে সে এই জায়গায় থাকবে, এই জমিটাই থাকবে, যদি এই শরীফুল ভাইয়ের কোনো কিছু দরকার হয়, টাকা পয়সার দরকার হয়, সে হেল্প করবে। আর পরবর্তীতে নাকি এই জিনটা এই শরীফুল ভাইয়েরও উপর প্রভাব বিস্তার করবে। এখন শরীফুল ভাই বলে যে আমার বউ আছে, বাচ্চা আছে, আমি এসব ঝামেলা করতে পারবো না, কিভাবে এ চলে যাবে সেই বন্দোবস্ত করেন। সে তো যেতে চায় না, অনেক কষ্টে রাজি হয়। বলা হয় যে 1 জোড়া কালো খাসি দিতে হবে, তো এটাতে শরীফুল ভাই রাজি হয় না। তারপর অনেক কষ্টে জোড়া লাল মোরগ দিয়ে যেন তাকে রান্না করে খাওয়ানো হয়, এবং ওই রান্না করে যখন খাওয়ানো হবে সেই খাবারের আয়োজনের সময় বা যখন খাওয়ানো হবে সেখানে যেন এই যে এরা আজকে যারা উপস্থিত আছে এরাও যেন ওখানে বসে। তো ওই দিনের মতো আসরটা শেষ হয়। পরে যখন শুক্রবার আসে, সেই জোড়া লাল মোরগ রান্না করা হয়। যখন নাকি মোরগ জবাই করা হবে তখন নাকি ও অদৃশ্যভাবে এসে ওই জবাই করা দেখবে এবং রান্নাও দেখবে। কথা অনুযায়ী মোরগ জবাই করা হয় এবং বলে দিয়েছিল 3 টানের জন্য জবাই করা হয়, 1 টানের জন্য জবাই করা না হয়। প্রথমে একটা সামনের দিকে, আবার পেছনের দিকে, আবার সামনের দিকে, এইভাবে 3 টানে জবাই করতে হবে। তো সবাই ঠিকঠাক মতোই করা হয়, রান্নার কাজও শেষ করা হয়। পরবর্তীতে খাবারের আয়োজন করে আসর বসানো হয়। আর 7 রকমের মিষ্টি আর একটা লাল গামছা আনতে বলা হয়েছিল। তো যখন খাবার দাবার সব আয়োজন শেষ, আবার ওই ঘরে বসে অন্ধকারেই খেতে হবে, কারণ সবাই বুঝছিল যে খাবারটা কোন জায়গায় আছে, ওইভাবেই খেতে হবে। তখন তাকে আহ্বান করা হয়। তখন নাকি সে আসে, এসে বলে ঠিক আছে সবাইকে খেতে বল, সবাই খাওয়া শুরু করুক, আমিও খাবো। তখন নাকি গপ গপ করে এমন একটা শব্দ হচ্ছিল যে ওই জিনটা এমন ভাবে খাচ্ছিল, অদ্ভুত টাইপের গপ গপ শব্দ। এটা কোনো মানুষের শব্দ হতে পারে না। যাই হোক, অল্প সময়ের মধ্যে খাওয়া শেষ হয়। তখন তাকে জিজ্ঞেস করা হয় তুমি কি খুশি, এখন চলে যাও, আর আসবা না, এখানে লোকজন থাকে, এখানে তুমি থাকলে অসুবিধা হবে। তখন সে বলে যে ঠিক আছে আমি আসবো না, তবে যেহেতু জায়গাটা ভালো লাগছে মাঝে মাঝে আসতে পারি, তবে আমি ভয় দেখাবো না। তখন নাকি শরীফুল ভাই বলে যে না রে বাপু, তুমি আসো না, পরে কোনো লোকজন যদি সাপ মনে করে আঘাত করে, মেরে ফেলে, বা তোমার কোনো ব্যথা দেয়, তুমি কষ্ট পাও, তখন তো আবার রেগে যাবা, আবার ওই লোকের ক্ষতি করবো, ওরা তো আর বুঝবে না যে আসলে ব্যাপারটা কি। এই জন্য তুমি আসো না। যেহেতু এখানে সবসময় লোক চলাচল করে, এটা তো এমন না যে একটা নীরব জায়গা, এটা তো চলাচলের জায়গা, এটা একটা ক্ষেত, লোকজন আসবে, ঘুরবে, তারপরে
কৃষি কাজ করবে, সেখানে তো সাপ আসলে পিছিয়ে মেরে ফেলবে। তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি আর আসবো না। সবার কাছে সে ক্ষমা চায় যে তার এই অসুবিধা যে সে সৃষ্টি করেছে, তার এই ভুলের জন্য, যে আপনাদের অসুবিধা হয়েছে, আপনারা আমাকে যেটা দিয়েছেন আমি খুশি, আমি আর আসবো না। তো এরপর নাকি সে চলে যায়। তো এভাবেই এই সমস্যাটার সমাধান হয়। তবে একটা জিনিস বলেছিল ওই যে ছেলেটা, যে কবিরাজি করে না ওইভাবে পরিচিত লোকদের করে, সে বলছিল যে আগামী 15 দিন এই শরীফুল ভাইদের বাড়িতে যেন কোনো আমিষ রান্না করা না হয়, এতটুকুই পরামর্শ দিয়েছেন। ওনারা সেই পরামর্শ শুনে চলেছেন। তো এরপর থেকে তো ওইখানে আবার কৃষিকাজ হয়েছে, সিমও লাগানো হয়েছে। আর ওই যেই সিম ক্ষেতটা ওই সময় হয়েছে, এরপরে কিন্তু সিম ওনারা তুলেছেন, তবে ওই সাপটার কখনো দেখা যায়নি। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি শরীফুল ভাইকে আপনার এই ঘটনার জন্য। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনা। এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম মোহাম্মদ হাবিবুর রহমান হিমেল। ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে ওনার বাবা এবং দাদার সাথে। ঘটনার সময়কাল 1985 থেকে 90 সালের ভেতরে হবে। ওনাদের মূল বাড়ি থেকে একটু দূরে বিলের ধারে আরেকটা ছোট বাড়ি ছিল, যেখানে ফসল আনা নেয়া, মারাই করা, গবাদি পশু রাখা, এই কাজগুলো হতো। জায়গাটা ছিল বিলের ধারে, পুকুর পাড়ে একটা ছোট বাড়ি, গোয়াল ঘর, পাশে হিজল গাছ, তাল গাছ, এগুলো রয়েছে। ওই গাছগুলোর নিচেই ছিল ওয়াশরুম, তৎকালীন বাঁশের তৈরি কাঁচা ওয়াশরুম আর কি। তো ঘটনার শুরুটা ওনার দাদুর সাথে। দাদু একদিন রাতের বেলা ওয়াশরুমে গিয়েছেন। হঠাৎ তিনি দেখেন তার সামনে সাদা কাপড় পর একটা মহিলা অবয়ব দাঁড়িয়ে আছে। দাদু অবশ্য টুকটাক ঝাড়ফুঁক জানতেন, সাহসী মানুষও ছিলেন। তখন তিনি ভয় না পেয়ে ওই অবয়বকে উদ্দেশ্য করে বলেন, এই আমার সামনে থেকে সরে যা, নইলে কিন্তু আমার হাতে যে জিনিসটা আছে না, এইটা দিয়ে তোকে পিটাবো। তো এই কথা বলার পর দাদু দেখেন ওই অবয়বটি পাশে যে তাল গাছে ছিল ওই তাল গাছে উঠে গিয়েছে। পরবর্তীতে দাদুর সাথে আর কিছু ঘটেনি। এবার শুরু হয় হিমেল ভাইয়ের আব্বুর সাথে ঘটনা ঘটা। ওনার আব্বুর তখন বয়স 15 থেকে 20 বছরের মধ্যে হবে আর কি। তো ওনার আব্বু একদিন গরু নিয়ে ধান মারাই করছিলেন। ওই সময় কিন্তু এতটা অত্যাধুনিক প্রযুক্তি ছিল না, এখন তো বিভিন্ন ধরনের মেশিন হয়েছে। ধান মারাই করা কতটা সহজ, এখন তো একদম এমন ভাবে ধান মারাই করা হয়, খেতে যখন ফসল কাটা হয় তখনই ধানগুলো আলাদা হয়ে বস্তাবন্দি হয়ে যায়। এমন টেকনোলজি কিন্তু এখন চলে আসছে। তো যখন উনি ওই গরু দিয়ে ধান মারাই করছিলেন, হঠাৎ করে সবার সামনে উনি মাথা ঘুরে পড়ে যান এবং জ্ঞান হারান। ওনার দাদা দাদি পাশেই ছিলেন, তারা ওনার আব্বুর মাথায় পানি দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। অনেক চেষ্টার পর তার জ্ঞান ফেরে। তখন তাকে জিজ্ঞেস করা হয় তোমার কি হয়েছে। তখন উনি কিছু বলতে পারেন না যে উনি কেন মাথা ঘুরে পড়ে গেছেন। তারপর থেকে একটা সমস্যা শুরু হয় ওনার আব্বুর সাথে। তিনি এই ভালো আছেন, এখনই রেগে যাচ্ছেন, কোনো কারণ ছাড়াই গালিগালা শুরু করেছেন, কেউ কিছু বললে মারতে যাচ্ছেন। তো একদিন পাশের বাড়ির এক ভাবি তাকে মজা করে বলছেন, মানে ওই আব্বুর ভাবি আর কি, মানে ওনার আব্বুর ভাবি মজা করে বলছেন, আরে ধর এই ছেলের কিছুই হয় নাই, বিয়ে করার ভং ধরছে, বিয়ে করাই দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। এসব নাটক, এসব বুঝি রে, এই বয়সে এসে বিয়ে করার জন্য এসব নাটক সিনেমা করো না, কোজে তো পারতেছো না নিজের মুখে যে বিয়ে করতে চাও। যখনই এই সমস্ত তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা, ওই মুখ ভেঙচিয়ে বলে না মানুষ, এই ধরনের কথাবার্তা শুনলেই মানুষ রেগে যাবে। যখন এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে মুখ ভেঙচিয়ে এরকম কথা বলতেছে যে সে নাটক করছে, তখনই নাকি হিমেল ভাইয়ের আব্বু উনি কি করেছেন, ওই মহিলাকে মারার জন্য তাড়া করছেন। এমন ভাবে তাড়া করেছেন যে সেই ভাবি কোন রকমে ওনার ঘরে গিয়ে দরজা লাগিয়ে নিজের জীবন বাঁচান। তখন যদি ওই মহিলাকে কোনোভাবে উনি হাতের কাছে পাইতেন, হয়তো তাকে ওখানেই মেরে ফেলতেন। এমন একটা ধারালো জিনিস নিয়ে তাকে ধাওয়া করছেন। ওই অবস্থাতে আসলে ওই মহিলার ঘরে ঢুকে দরজা আটকানো ছাড়া আর কোনো উপায় ছিল না। এই ঘটনার পর থেকে কেউ আর হিমেল ভাইয়ের আব্বুর সামনে কিছু বলার সাহসী পেত না। তবে এর মধ্যে অনেক হুজুর কবিরাজ দেখানো হয়, কিন্তু কোনো লাভ হয় না, এই ভালো এই খারাপ। একদিন হিমেল ভাইয়ের ছোট দাদু, মানে ওনার আব্বুর ছোট চাচা, হিমেল ভাইয়ের আব্বুকে নিয়ে নলডাঙ্গাতে একজন কবিরাজের কাছে যান। সেই কবিরাজ আসন বসান, ঝাড়ফুঁক শুরু করেছেন। তো ঝাড়ফুঁক করছেন নিম গাছের ডাল দিয়ে। কিছু সময় পর সেই সত্তাটি হিমেল ভাইয়ের আব্বুর উপর হাজির হয়। তখন কবিরাজ জিজ্ঞেস করেন, তুমি কে, কোথা থেকে আসছো, কেন বা এই ছেলেটাকে এভাবে কষ্ট দিচ্ছ। সে প্রথমে কিছু বলতে চায় না, কিন্তু পরে বলে তার নাম মায়া রানী। সে বলে যে সে নাকি একদিন দুপুরবেলা গোসল করে এসে হিজল গাছে বসে চুল ছেড়ে দিয়ে চুল শুকাচ্ছিল। তখন নাকি এই হিমেল ভাইয়ের আব্বু ওই হিজল গাছের নিচে এসে জল বিয়োগ করেছে। এতে করে তার শরীর অপবিত্র হয়েছে, এই জন্যই মূলত ওকে ধরেছে। তো মায়া রানী আরো জানায় যে সে কখনো মাটিতে নামে না, সশরীরে মাটিতে নামে না। সে যদি খুব বেশি উপরে ওঠে তাল গাছে ওঠে, আর নিচে নামলে হিজল গাছে থাকে। কবিরাজ তখন তাকে বলে তুমি চলে যাও। সে বলে যে না, এইভাবে তো আমরা যাইতে পারি না, অবশ্যই কোনো একটা কিছু দিতে হবে, তা না হলে আমরা যেতে পারি না। তখন কি দেবে, সেই মায়া রানীর তেমন কোনো আসলে চাহিদা ছিল না। সে বলছিল যে
কিছু মিষ্টি, দুধ, কলা এগুলো ওই হিজল গাছের নিচে দিয়ে আসতে হবে, যেখানে ওই ঘটনা ঘটে সেখানে দিলেই এই সমস্যা কেটে যাবে। তো কবিরাজও রাজি, পরিবারের সবাই রাজি। এর কিছুক্ষণ পর হিমেল ভাইয়ের আব্বুর জ্ঞান ফেরত আসে, সবকিছু স্বাভাবিক। তো মায়া রানীর কথা মতো হিমেল ভাইয়ের দাদু সেই হিজল গাছের নিচে মিষ্টি, দুধ, কলা এই সমস্ত জিনিস, পারলে আরো একটু বেশি জিনিসই উনি দিয়ে আসছিলেন, কারণ খুব তো বেশি কিছু চাই নাই। তো ওই রাতে কিন্তু দিয়ে আসছেন। তো ঘটনাটি মনে করছেন যে এখানে শেষ হয়ে যাবে, কিন্তু না। পরের দিন হঠাৎ করে হিমেল ভাইয়ের আব্বু বিলাপ করে কান্নাকাটি শুরু করেছে এবং বলছে, আমার আদরের ভাতিজা, কত ভালোবাসি রে, কিন্তু তোকে আমি খাবো, হাড় মাংস চিবিয়ে খাবো। একটা কথা বলে রাখা ভালো যে কিছুদিন আগে, মানে এই ঘটনা ঘটার কয়েকদিন আগে, হিমেল ভাইয়ের আব্বুর বড় ভাইয়ের একটা ছেলে সন্তান হয়েছে। বাড়ির সবাই তাকে খুব ভালোবাসে, হিমেল ভাইয়ের আব্বু ভালোবাসে ভাতিজা। হঠাৎ কি এমন হলো যে হিমেল ভাইয়ের আব্বু সেই আদরের বাচ্চাটিকে খেয়ে ফেলতে চাইছেন? হিমেল ভাইয়ের দাদু তো বুঝতে পারেন না, নিশ্চয়ই আবার সেই মায়া রানী আছর করেছে হিমেল ভাইয়ের আব্বুকে। তিনি দেরি না করে আবার সেই কবিরাজের কাছে হিমেল ভাইয়ের আব্বুকে নিয়ে যান। কবিরাজ আবার আসন করেন, সেই মায়া রানীকে আবার হাজির করেন। এইবার মায়া রানী ছিল খুবই রাগান্বিত এবং বেপরোয়া, কোনো কথাই শুনতে চাচ্ছে না। কবিরাজ অনেক কষ্টে তাকে শান্ত করে এবং জানতেন কি হয়েছে। তাকে চাহিদা মাফিক সবকিছু দেওয়া হয়েছে, আর একটু বেশি দেওয়া হয়েছে, তারপরও কেন আবার হিমেল ভাইয়ের আব্বুকে আসর করেছে? তখন সে রাগান্বিত ভাবে উত্তর দেয় যে আমাকে যে খাবার দেওয়া হয়েছে এটা কেন ওরা এটো করলো। অর্থাৎ মায়া রানীর দেয়া খাবার, মানে তার জন্য দেয়া খাবার তার আগে কেউ খেয়েছে। কবিরাজ তখন বলেন যে, এই কে এই কাজ করছে রে, এটো করছে কে? কেউ তো স্বীকার করে না। তখন মায়া রানী বলে, এই এর বড় ভাইরা জিজ্ঞেস কর, সব জানতে পারবি। সাথে সাথেই ওখানে তো ওই হিমেল ভাইয়ের আব্বুর বড় ভাই, মানে হিমেল ভাইয়ের বড় চাচা, হিমেল ভাইয়ের দাদা, সবাই ওখানে উপস্থিত ছিলেন। তো উনি অবশ্যই একটু দূরে ছিলেন, হিমেল ভাইয়ের আব্বুর বড় ভাই। তখন তাকে ডেকে নিয়ে আসা হয়, তাকে জিজ্ঞেস করা হয়। প্রথমে সে কিছু স্বীকার করে না, না আমি কিছু জানি না, আমি কিছু জানি না। পরে হিমেল ভাইয়ের দাদু বসায়, ঠিকঠাক করে বল। তখন স্বীকার করে যে হ্যাঁ, আসলে বাসায় এরকম মিষ্টি, দুধ, কলা এগুলো আনা হয়েছে, আমার তো লোভ হয়েছিল, তো আমি চিন্তা করছি যে যাই ওইখানে ওই জিনিসগুলো রাখার পর ওখানে গিয়ে খেয়ে আসবো। তো ওই চিন্তা করে ওখানে গেছি, খেয়ে আসছি। আমি তো বুঝি নাই যে এইসব কিছু হবে। যেই না এই কথা বলছে, এরপর তো হিমেল ভাইয়ের দাদু, হিমেল ভাইয়ের বড় চাচাকে বেধরক মায়ের এমন পিটানি দিছেন, তখন কবিরাজ ওই আসন থেকে উঠে হিমেল ভাইয়ের দাদুকে শান্ত করেন। এখন বলেন যে না, এটা একটা সমাধান তো করতে হবে, ওকে তো মেরে এখন লাভ নাই। তখন ওই মায়া রানী বলেন যে বুঝতে পারছো তো, মায়া রানীকে বলেন যে বুঝতে পারছো তো, আসলে এত কিছু জানে না, দোষটাই ছেলের। তখন মায়া রানী বলে যে তোরাই বল, একজনকে একটা খাবার দিলি, উপহার দিলি, সেই খাবার তোরাই এটো করলি, তোদের সাথে যদি কেউ এই কাজ করে তোরা কি মনে কষ্ট পাইতি না, ক্ষিপ্ত হইতি না? আর আমরা জিন জাতি, একটা সমস্যা হয়েছিল, আমি চলে যেতে রাজি হয়েছি, তারপর আমাকে এইভাবে তোর অপমান করলি, এটা কি আমার রাগ হওয়া স্বাভাবিক না? তখন কবিরাজ বলে আসলে এরা অন্যায় করছে, ভুল করছে, মাফ করে দাও, বুঝতে পারে নাই যেরকম কিছু হবে। তখন কবিরাজ বলে যে তোমাকে তো জিনিসটা দিয়ে আসা হয়েছিল, সাথে সাথে খাইলে না কেন? তখন মায়া রানী বলে যে আমার জিনিস আমি খাই না খাই, নষ্ট করি, কখন খাবো, কি করব, এর জন্য কি তোদেরকে আমাকে জবাবদিহি করতে হবে? তারপর যেহেতু বলছিস আমি উত্তর দেই, আমি ওই সময় আর একটা জায়গায় গেছিলাম, আমি অল্প সময় দেরি করছি, তার ভিতরে এই ঘটনা ঘটছে, এরা এসে এই অপকর্মটা করছে। আমি চিন্তাও করতে পারি নাই যে এইখানে দেয়া কোনো জিনিস কেউ এসে এরকম এটো করবে। তখন হিমেল ভাইয়ের দাদা বলেন যে আসলে আমার ছেলের ভুল হয়ে গেছে, ওর উপর মনে কষ্ট রাখো না, ওকে তো আমি শাসন করলামই তোমার সামনে, তোমাকে আবার আমি দিব, যা দিছিলাম তার থেকে আরো বেশি দেবো, তুমি মনে কষ্ট রাখো না, চলে যাও। তখন একটা পর্যায়ে সে রাজি হয়, এরপরে আরো বেশি করে দেওয়া হয়, এরপর আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয়নি। তো ঘটনা আর একটা আছে, এটা তো আমরা মায়া রানীর ঘটনা শুনলাম। হিমেল ভাই আরো একটি ঘটনা পাচ্ছেন, সেটা এখন বলি। এটা নাটোরের নলডাঙ্গাতেই। তো ওখানে ওনাদের একটা পুকুর আছে, এই পুকুরটার নাম হচ্ছে মদনা পুকুর। ছোটবেলায় বাচ্চাদেরকে, মানে বিশেষ করে হিমেল ভাইদেরকে নিষেধ করা হতো এই পুকুরের পাড়ে বা আশেপাশে যেন তারা না যায়। ছোটবেলায় যদি কেউ ওই পুকুরের আশেপাশে যায়, রহস্যজনক ভাবে নাকি গায়ে জ্বর আসে, এটা একেবারে নিশ্চিত ছিল। বড়রা গেলে হতো না, কিন্তু ছোটরা গেলে হতো। বিশেষ করে ভর দুপুর বেলা, সন্ধ্যার সময় যদি কোনো ছোট বাচ্চা দিকে যেত, তাহলে জ্বর আসবেই। অবাক করা বিষয় হলো কোনো ওষুধে ভালো হতো না, ঝাড়ফুঁক করলে ভালো হয়ে যেত। গ্রামের একজন দাদু ছিলেন, উনি ঝাড়ফুঁক করতেন। হিমেল ভাইয়েরও কিন্তু এরকম জ্বর হয়েছে, ঝাড়ফুঁকে উনি ভালো হয়েছেন। এখন অবশ্যই এগুলো তেমন কিছু হয় না। তো একদিন ওর বাবা মোহাম্মদ শহীদুল ইসলাম ওনার ছোট চাচাকে নিয়ে সেই পুকুরে মাছ ধরতে চান। বলে রাখা ভালো, সেদিন ভর দুপুর বেলা বৃষ্টি হচ্ছিল, তারা নৌকা নিয়ে পুকুরের মাঝখানে যান। সেই পুকুরে যখন মাছ ধরতে যান, ওই সালটা ছিল 1990 সালের দিকে, অনেক বড় বড় গজার মাছ নাকি ওই পুকুরে ছিল, ওই মদনা পুকুরে।
হিমেল ভাইয়ের আব্বু জাল ফেলছিলেন আর চাচ্চু নৌকা বাইছিলেন। তো তারা অনেক মাছ পাচ্ছিলেন, শিং মাছ, কই মাছ ইত্যাদি। তারা একটি পাত্রে মাছ রাখছিলেন, সেটা প্রায় ভরে যাওয়ার অবস্থা। এমন সময় হিমেল ভাইয়ের আব্বুর মনে হয় খুব বড় কিছু একটা বের হয়েছে জালে। তো ওনার আব্বু তখন জালটিকে নৌকার উপর তোলার চেষ্টা করেন, কিন্তু কিছুতেই তুলতে পারেন না। তখন তিনি হিমেল ভাইয়ের চাচাকে নৌকা শক্ত করে ধরতে বলে সেই জালের উপর লাফ দেন। জালের উপর লাফ যখন দিয়েছেন তখন উনি বুঝতে পারেন যে জালের ভিতরে কিছু একটা আছে, ওটাকে উনি ধরতেও পেরেছেন। ওটাতে কি ওটা বুঝতে পারেন নাই, কিন্তু যখনই এরকম মনে হয়েছে জালের ভিতরে কিছু একটা আছে, ওটাকে উনি ধরতে পেরেছেন, সাথে সাথে মনে হলো যে কালো কিছু একটা। কারণ উনি তো তখন পানির কিছুটা নিচে ছিলেন, হয়তো বা আধা ফুট বা 1 ফুট নিচে উনি ছিলেন। তখন তো চোখ খুললে কিছু একটা দেখা যায় আর কি, সামান্য একটু দূরত্বে কিছু দেখা যায় পুকুরের পানিতে। ওনার কাছে মনে হলো কালো কিছু একটা নিচ থেকে উঠে এসে ওনাকে উপরের দিকে ধাক্কা মেরে পানির উপরে ভাসিয়ে তুলেছে। তো ওনার আব্বু তো কোন রকমের নৌকায় উঠে বলে যে দ্রুত পুকুরের পাড়ের দিকে চলো। তো পুকুরের পাড়ে এসে দেখে যে তারা এতক্ষণ যে কষ্ট করে মাছ ধরছে, পাত্রে কোনো মাছই নাই, সেখানে অনেকগুলো বাঁশের পাতা পড়ে আছে। এটা দেখে তো হিমেল ভাইয়ের আব্বু এবং চাচু খুব ভয় পেয়ে যান, ওরা দ্রুত পাশে চলে আসেন। আরেকটা ঘটনা ঘটে ওনার দাদার সাথে বা দাদার বাবার সাথে। তো ঘটনাটি অনেক আগের। একদিন হয় কি, ওনার ওই পূর্বপুরুষরা, তখন তো পুকুরটা ছিল, ওই পুকুরে মাছ ধরতে এসে বিশাল বড় একটা গজার মাছ পান। তো এই ধরনের মাছ খুব বিরল ছিল, এত বড় মাছ মানে এত বড় গজার মাছ সহজে পাওয়া যেত না। তো তারা চিন্তা করছেন এত বড় মাছ একা খাবো না, পরিবারের মেয়ে জামাই ভাই বোন নাতি নাতনি সবাই মিলে মাছটি আমরা খাবো। তাই তারা মাছটিকে একটি বড় পাত্রে জিয়ে রাখেন। ওই সময় তো আসলে ফ্রিজ ছিল না, পানির মধ্যে জিয়ে রাখতে হতো। তারপর মাছ কাটাকুটি করার পর জাল দিয়ে রাখতে হতো যাতে নষ্ট না হয়। যাই হোক, ওই দিন রাত্রে বাড়ির মুরব্বী কেউ একজন স্বপ্নে দেখেছেন, কেউ তাকে বলছে এই মাছটিকে ছেড়ে দিতে, না হলে অনেক বড় ক্ষতি হবে। কিন্তু তিনি এটাকে নিছক স্বপ্ন মনে করেন, কোনো গুরুত্ব দেন না। পরের দিন আবার তিনি একই স্বপ্ন দেখেন। সকালবেলা সেই পাত্রের কাছে গিয়ে যখন ঢাকনা সরিয়েছেন তখন দেখেন সেখানে কোনো মাছ নাই, বড় একটা বাঁশের পাতা পড়ে আছে। আর বাঁশের পাতাটা এত বড় বাঁশের পাতা কখনো হয় না। আর পাতাটা এত বড় যে ওই মাছটা যত বড় ছিল ঠিক তত বড়। মাছ কি হলো, পাতা কোথা থেকে আসলো, এত বড় বাঁশের পাতা কোথা থেকে আসলো, এটা কেউ বলতে পারে না। মাছের কোনো খোঁজ পাওয়া যায় না। মাছের পাতা হয়ে যাওয়া আরো একটা রহস্য হয়ে আছে। এই মদনা পুকুরের পাশে আরেকটা পুকুর আছে ওনাদের গ্রামে, একটা বাড়ি আছে সেই পুকুরের থেকে একটু দূরে। তো ওনার দাদু বেঁচে থাকা অবস্থায় ওই বাড়ির লোকজন মাঝে মধ্যে ওনার দাদুর কাছে আসতেন এবং বলতেন যে তাদের মেয়ে মাথা তুলতে পারছে না, বমি করছে। দাদু তখন লবণ পরে দিতেন। তো হিমেল ভাই দেখতেন যে দাদুর এই লবণ পরা, যেটা কলা পাতার উপর লবণ পরে দেওয়া হতো, তো এই লবণ পরা দেওয়ার পর নাকি মেয়েটা মোটামুটি ভালো হয়ে যেত। এটা আসলে কেন দেওয়া হয়, এটা যখন হিমেল ভাই জানতে চেয়েছিলেন তখন উনি জানতে পারেন যে লাগবাউ নামে একটা শব্দ রয়েছে, মানে সাপের নিঃশ্বাস। ওই পুকুরের পাড় বা আশেপাশে গেলে নাকি এই লাগবাউ লাগে। এই সাপের নিঃশ্বাস যদি লাগে, এই সাপের নিঃশ্বাসকে লাগবাউ বলা হয় ওখানে। এটা যদি লাগে তাহলে এই লবণ পরা খেলে নাকি ভালো হয়। আর দাদু এই লবণ পরাটা পারতেন। তো দাদু মরে যাওয়ার পর, মানে দাদুর যখন ইন্তেকাল হয়, এরপর তো আর কেউ ওনাদের বাড়িতে এই লবণ পরা নিতে আসেন নাই। কিছু আদিবাসী নাকি শেয়াল ধরার জন্য ওই জায়গাটাতে এসেছিলেন বেশ কিছুদিন আগে। ওই পুকুরের পাড়ের দিকে গেছেন, তারা একটা সাপ মেরে ফেলেছিলেন। সেটা নাকি খুবই অস্বাভাবিক রকমের সাপ ছিল, একদম নীল রঙের সাপ, দেখতে খুবই ভয়ঙ্কর ছিল। এমন সাপ হিমেল ভাই আগে কখনো দেখেননি। হিমেল ভাই দেখেছেন অনেক লোকই, কিন্তু এটা দেখেছেন ওনার সাথে অনেক লোক ছিল, তারাও সাপটাকে দেখেছিলেন। তো দাদু মারা গেছেন 2015 সালের দিকে। গত বছর দাদিও ইন্তেকাল করছেন। তো ওনার দাদা দাদির জন্য দোয়া চেয়েছেন আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। একদিন সবাইকে চলে যেতে হবে, বয়স কম বেশি বৃদ্ধ এটা আসলে নিশ্চয়তা কখনোই দেওয়া যায় না। আল্লাহ কখন কাকে ডাক দেবেন সেই ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আর আল্লাহ যখন ডাকবেন সাড়া না দিয়ে উপায় নাই, চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। কেউ তো আসলে মৃত্যুবরণ করতে চায় না, সবাই বাঁচতে চায়। কিন্তু সময় ফুরিয়ে এলে আমাদের কারো থাকার সুযোগ নেই। এই ইহকাল ত্যাগ করে অসীম ওই পরকালের দিকে যাত্রা শুরু করতে হবে, যেই কালটা আসলে কখনোই শেষ হবে না। এটা অনন্তকাল ব্যাপী চলবে, এর কোনো সমাপ্তি নাই। পৃথিবীর এই জীবনের সমাপ্তি আছে। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাবো আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম হামিম। আর উনি বর্তমানে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত রয়েছেন। ঘটনাটি ওনার সাথে ঘটেছিল 2018 সালের দিকে বা 19 সালের দিকে। উনি তখন 8ম শ্রেণীতে অধ্যয়নরত। ওনারা কয়েকজন বন্ধু মিলে
পিকনিকের আয়োজন করেছেন। পিকনিকটা মূলত ওনাদেরই এক বন্ধুর বাসার ছাদে আয়োজন করা হয়। সবকিছু শেষ হতে হতে রাত প্রায় 10টা বেজে যায়। বলে রাখা ভালো, ওনার এক বন্ধু যেন হলো উৎপল, এর বাসা ওনাদের পাশের এলাকায়। তো ওনাদের বাসা থেকে ওনার সেই বন্ধুর বাসা মেইন রাস্তা দিয়ে যানবাহনে যেতে প্রায় 15 মিনিট লাগে। আর বাগানের ভেতর দিয়ে পায়ে হাঁটা শর্টকাট রাস্তা দিয়ে যদি যাওয়া হয় তাহলে 8-10 মিনিট লাগে। তো ওনারা 5 জন বন্ধুর মধ্যে একজনের নাম ছিল হচ্ছে তনয়। এই তনয়ের বাসা আবার এই হামিম ভাইয়ের বাসার পাশে। তনয় মূলত ওই রাতে থাকবে ওই উৎপলদের বাসায়। ওনাকে একা আসতে হবে, রাত হয়ে যায়। তো রাত হয়ে যাবার কারণে উনি সিদ্ধান্ত নেন যে উনি বাগানের রাস্তা দিয়ে আসবেন বাসায়। ওনার বাসা থেকেও ফোন দিচ্ছিল তখন, তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আম বাগানের রাস্তায় প্রবেশ করার আগে হঠাৎ করে ওনার কাছে মনে হয় পিছনে পেছনে কি যেন আসছে। ঘুরে দেখেন যে কেউ নাই, আবার ঘুরে দেখেন একটা কুকুর। কুকুরটা দেখলে স্বাভাবিকভাবে মানে মনে হতে পারে, ওই অবস্থাতে দেখলে তো একটু ভয় লাগবেই। অনেক সময় এরকম আম বাগানের ভিতরে কুকুর টুকুর আসে আর কি। কুকুরকে দেখে যেহেতু ভয় লাগছে, উনি কুকুরকে তাড়ানোর জন্য ঢিল ছুঁড়ে মারেন। ঢিলটা কি কুকুরের গায়ে লেগেছে বা লাগে নাই খুব একটা খেয়াল করতে পারেনি অন্ধকারে, তবে মনে হলো কুকুরটা ওনার দিকে এমন ভাবে তাকালো, মনে হলো এই হামিম ভাই বিশাল বড় একটা অন্যায় করে ফেলেছেন। তবে কুকুরটা ওখান থেকে চলে যায়, খুব শান্তভাবে চলে যায়। উনি ওনার মোবাইল ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে বাগান দিয়ে হেঁটে আসছেন বাড়ির উদ্দেশ্যে। বাগানটি প্রায় 100 বছরের পুরনো, অনেক বড় বড় আম গাছ সেখানে রয়েছে। তো বাগানের পাশে পুকুর, পুকুরের পাশ দিয়ে পায়ে চলা সরু রাস্তা রয়েছে। আম বাগানটা পার হতে 3 থেকে 4 মিনিট লাগে পায়ে হেঁটে আর কি। এরপর একটা নার্সারি রয়েছে। তো নার্সারিটার গেটের কাছে একটা বাসার রয়েছে। বাসার পার হয়ে একটু সামনে গেলেই ভালো রাস্তা, তারপর ঘরবাড়ি শুরু। আম বাগানে ঢুকে 10 থেকে 12 হাত সামনে যেতেই হঠাৎ করে পেছন থেকে এই হামিম ভাইয়ের নাম ধরে, এই হামিম, এই হামিম। তো কণ্ঠস্বরটা চেনা, পেছন দিকে তাকিয়ে দেখেন তনয়। তোর পেছন দিকে ঘুরে তাকিয়ে তনয়কে দেখেও বাবা খনকে বলছে, এই তুই না উৎপলের বাসায় থাকবি বলছিলি আজকে রাত্রে। সে দেখে বলে, আমার ইচ্ছা আমি কি করবো, তোকে বলতে হবে? আমি থাকবো না আমার নিজের বাসায় থাকবো, এটা আমার ব্যাপার। এই বলে কি করছে, দ্রুত হেঁটে তার সামনে দিয়ে চলে যায়, তাকে পিছনে ফেলে এবং হাঁটছে। হাঁটতে হাঁটতে সে যখন এগিয়ে যাচ্ছে হঠাৎ করে মনে হলো আম বাগানের ভেতরে ঝড়ো বাতাস শুরু হয়ে গেছে। আর তখন এই যে তনয় ছেলেটা দৌড় দিয়ে পাশের পুকুরে গিয়ে ঝাঁপ দিল। উনি থামতে বললেও থামে না, দৌড়ে পেছন পেছন গিয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট ধরে দেখেন যে পুকুরে কিছুই নেই, একদম পানি শান্ত, এখানে একটু ঢেউ নাই। মাত্রই যে কিছু একটা পড়েছে, তনয় ঝাঁপ দিয়েছে, সেখানে তো একটু ঢেউ থাকবে, কিছুই নেই, মনে হচ্ছে একদম শান্ত। এটা কিভাবে সম্ভব? ঝড়ো বাতাস কিন্তু তখন থামেনি। ঝড়ো বাতাস যদি সত্যি সত্যি হয় তাহলে তো পুকুরের পানিও নড়বে বাতাসে, তাই না? তা কিন্তু হচ্ছিল না। তো উনি ওখানে দাঁড়িয়ে ভাবছেন যেটা কি হচ্ছে, তনয় কোথায় গেল, কি করবেন বুঝতে পারছেন না। তনয় কি সত্যি পুকুরে ঝাঁপ দিল, তাহলে তাকে উদ্ধার করতে হবে। এদিকে উনি আসলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, ওনার মাথা কাজ করছেন উনি কি করবেন। উনি তখন সামনের দিকে এগোতে দেখেন যে সবাইকে খবর দিতে হবে এই কথা জানানোর জন্য। উনি আম বাগানের মাঝামাঝি পর্যায়ে যখন চলে আসেন তখন শুনতে পান যে শুকনো পাতার মধ্যে থেকে খসখস খসখস শব্দ হচ্ছে। হালকা জ্যোৎস্না আলো ছিল যেটা ওই আম বাগানের ভেতরে পড়ছিল। উনি খেয়াল করছেন হামাগুড়ি দিয়ে কি যেন একটা এগিয়ে আসছে, দেখতে অনেকটা সাদা সাদা মনে হচ্ছে। উনি যখন এটা দেখছেন, উনি যে সামনে যাবেন, পেছনে যাবেন, ডানে যাবেন, বামে এটাও পারছেন না, মনে হচ্ছে উনি একদম জমে ফ্রিজ হয়ে গেছেন। তো উনি দাঁড়িয়ে আছেন ওখানে, উনি দেখছেন, চোখও সরাতে পারছেন না। তো এই জিনিসটা বেশ বড় সাদা রঙের, টিকটিকির মতো করে পাশে থাকা একটি আম গাছে উঠে গেল। তো ওনার হাতে তো ফোন রয়েছে, তো ওই ফোনটা ধরে রেখেছেন। তখন ওনার একটু সেন্স ফেরত আসে। উনি দেখেন সাদা কাফনের কাপড়ের মতো কিছু একটা পরা, আর এটা একটা নারী অবয়ব, চুলগুলোও সাদা, একদম মাটি পর্যন্ত নেমে এসেছে, আম গাছে উঠে বসেছে। এইবার উনি বুঝতে পারছেন যে ঘটনাটা কি। উনি তো ভয়ঙ্কর কোনো কিছু একটা খপ্পরে পড়ে গেছেন। সূরা কালাম, দোয়া দুরূদ কিছুই মাথায় আসছে না। পা তো বরফের মতো জমে শক্ত হয়ে আছে, শরীর ঘেমে চুপসে গেছে। নিজের নিঃশ্বাস ফেলার শব্দটা উনি নিজে শুনতে পাচ্ছেন। মনে হচ্ছে এটাই বুঝি ওনার শেষ নিঃশ্বাস। ওই অবয়বটার দিকে উনি ফোনের ফ্ল্যাশটাও ধরে রেখেছেন, ধরে রেখে এক পলক ওটার দিকে তাকিয়ে আছেন। উনি দেখেন যে ওই অবয়বটা আম গাছে একটি ডালে বসে আছে। তার পা দুটো অনেক লম্বা, মানে বডির থেকে এত বেশি লম্বা বডির তুলনায়, যেটা নিচে নেমে এসেছে অনেকটাই, একদম মাটি ছুঁই ছুঁই ভাব। তার চোখের কোনো কালো অংশ নাই, পুরোটাই সাদা। তার চুলও সাদা, তার শরীরের পোশাকও সাদা, চোখও সাদা। আর তার দিকে তাকিয়ে, মানে হামিম ভাইয়ের দিকে তাকিয়ে রাগান্বিত ভাবে গড় 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 করছে। হঠাৎ করে ওই অবয়বটা উল্টো হয়ে মাথা নিচের দিকে দিয়ে বাদুরের মতো ঝুলে পড়ে, আর তার চুলগুলো মাটিতে লেগে যায়। মাটি পর্যন্ত তো প্রায় লেগে এসেছিল, এবার পুরোটাই লেগে যায়। আর তখনই বিকট ভাবে হাসি শুরু করে। এই হাসিটা এরকম যে কেউ যদি গুঙিয়ে গুঙিয়ে বা গোংরাতে গোংরাতে হাসে কিরকম শোনা যাবে, এরকম ভয়ঙ্কর হাসি।
আর হাসছে, মাঝে মাঝে হাসি থামিয়ে দাঁতের সাথে দাঁত লাগিয়ে শব্দ করছে, আর দাঁত খটমট খটমট করছে, আবার হাসছে। হামিম ভাইয়ের মনে হচ্ছিল এখানে ওনার আত্মা ফেটে বের হয়ে যাবে, এখন উনি মারা যাবেন। এখন উনি যে দৌড় দেবেন সেই শরীরটা, আসলে শরীরটা সাপোর্ট করছে না, শরীরটা মনে হচ্ছে চলছে না। আবার এই দিক দিয়ে যেতে হবে, এই আম গাছটার ডালের নিচ দিয়ে যেতে হবে। যদি এই অভাবটা লাফ দিয়ে তার শরীর এসে পড়ে তাহলে কি হবে? আবার উল্টো দিকে দৌড় দিলে যদি ধরে ফেলে কি করবেন? যাই হোক, সাহস নিয়ে আল্লাহর নাম নিয়ে দৌড় দেওয়ার চেষ্টা করেন। দেখেন উনি শরীরের শক্তি ফেরত পেয়েছেন, যা আছে কপালে। একটু সামনে এগোতেই নার্সারির গেটের সামনে একটা লোক ধমক দেয়, ছেলে তুই কে, এত দৌড়াচ্ছ কেন, কি হয়েছে? তো এই লোক ওনাদের এলাকার, তার নাম হচ্ছে নাজমুল। তো বললাম যে, উনি বলেন যে ভাই ভয় পাইছি বাগানে। তখন ওই নাজমুল বলেন, এত রাত্রে তোমার এই বাগানে কি দেখে ভয় পাইছো, দেখি আসো, দেখি কি দেখছো। তখন এই হারমে বসে, না ভাই ওইদিকে যাবো না, ওইদিকে খুব ভয়ঙ্কর জিনিস। তো এই কথা বলে যখনই আবার কি মনে করে একটু পিছন দিকে ঘুরছেন আর নাজমুল ভাইয়ের দিকে তাকিয়েছেন, দেখেন নাজমুল ভাই নাই। এটা কিভাবে সম্ভব? বুঝলেন যে আবার উনি একটা বিপদে পড়ছেন। এবার আবার দিয়েছেন দৌড়, এক দৌড়ে বাসার গেটের কাছে এসে আশ্রয় পড়েন। এরপর ওনার কিছু মনে নেই। চোখ খুলতে দেখেন যে উনি ওনার ঘরে। বেশি রাত করে বাসার জন্য সবাই তো বকাবকি করছেন, কি হয়েছিল সবকিছু খুলে বলেন। তো ওই রাত থেকে ওনার সাথে উদ্ভট আচরণ শুরু হয়ে যায়। ওনার মনে নাই, তবে উনি ওনার আম্মুর মুখ থেকে শুনেছেন ওই দিন রাত্রে প্রায় 4 জনের খাবার উনি একাই খেয়ে ফেলেছিলেন। ওনাকে যখন খাবার খাওয়ার কথা বলা হয়, খেয়ে ফেলেন। উনি যে পিকনিক করেছেন, ওখানে খাবার খেয়েছেন, ওইসব খাবার তার পেটে নাই। বাড়ির খাবার উনি 4 জনের খাবার একাই খেয়ে ফেলছেন। এরপর উল্টো পাল্টা কথা বলছেন, গালিগালাজ করতে থাকেন সবাইকে। তো পরের দিন রান্নার জন্য কাঁচা মাছ রাখা হয়েছিল, সেটাও নাকি কাঁচা খেতে শুরু করেছেন। একটু পর স্বাভাবিক হলে তার বমি হয়, সেগুলো বের হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে পড়ে অনেক আর কি এই হামিম ভাইয়ের। এরপর ভালো হুজুর দেখানো হয় পরের দিনই, কিন্তু কাজ হচ্ছিল না। উনি নাকি স্বপ্নে সেই অশরীরটাকে দেখতেন, ভয়ানক ভাবে হাসছে আর হাতের ইশারাটাকে কাছে ডাকছে। তো উনি এক রাত্রে ঘুমিয়ে আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন যে ওনার রুমে যে ময়লার ঝুড়িটা, ওই ঝুড়ির মধ্যে যে সমস্ত ময়লা আবর্জনাগুলো ছিল সব ওনার বিছানার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর ময়লা ঝুড়িটা ওনার পায়ের কাছে খুব সুন্দর করে উল্টো করে রাখা আছে, অথচ ওনার রুমের দরজা লাগানো। কে ঢুকবে ওনার রুমে? বেশ কিছুদিন পর এই হামিম ভাইয়ের আব্বু একজন হুজুরের খোঁজ পায়। আল্লাহর রহমতে ওনার হাত দিয়েই সেটা সমাধান হয়েছিল। তিনি বলেন 2টা পিশাচিনী মূলত এই হামিম ভাইয়ের উপর ভর করেছিল। ওই আম বাগানে এদের বসবাস, এদের মধ্যে কোনো না কোনো ভাবে একজনকে আঘাত করেছে। তখন হামিম ভাইয়ের মনে পড়ে যে উনি একটা ঢিল দিয়ে কুকুরকে আঘাত করেছিলেন, মূলত এরপরেই এই সমস্যাটা শুরু হয়েছে। তবে আল্লাহর রহমতে খুব বেশি ক্ষতি হয়নি। তো এটাই ছিল ঘটনা। ওনার বাসা রাজশাহীর কোর্ট স্টেশন, যেটা কোর্ট স্টেশনের পাশে পূর্ব মোল্লাপাড়া মহিষবাতান এলাকায়। তো মহিষবাতান এলাকা থেকে মূলত আরেকটা এলাকায় যেতে হয়, সেটা উনি আসলে নাম প্রকাশ করতে চান নাই। ওইখানকার একটা আমবাগানি আর কি এটা, যেখানে এই ঘটনাটি ঘটেছিল। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনা। এবারের ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আবু জুবায়ের। ওনার বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার সারদা এলাকায়। তো এর আগে উনি অবশ্য কখনো ঘটনা পাঠাননি, এটা জানিয়েছেন। রাজশাহী কলেজে যখন উনি এসেছিলেন তখন ওনার মনে হয়েছে এবার কিছু ঘটনা পাঠানো যায়। উনি ঘটনা পাঠান, আর এটাই আমাদের রাজশাহী স্পেশাল এপিসোডে স্থান পেয়ে যায়। উনি জানিয়েছেন যে ঘটনায় উল্লিখিত স্থানসমূহ এবং নামগুলো গোপন করার দরকার নাই, নির্দ্বিধায় এগুলো আমরা বলতে পারবো। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির 2টো অংশ রয়েছে। তো ঘটনা শুরুর আগে উনি কিছু বিষয় স্পষ্ট করে আমাদেরকে জানিয়েছেন। সেটা হচ্ছে যে ওনার বাবা একজন সেনা সদস্য ছিলেন, বর্তমানে উনি অবসরপ্রাপ্ত। তো সেনা সদস্য হওয়ার কারণে চাকরি সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে। তো টাঙ্গাইলের ঘাটাইল নামক স্থানে ওনারা একটা বাসা ভাড়া করে থাকতেন। তখন এই ঘাটাইল ক্যান্টনমেন্টেই ওনার বাবার পোস্টিং ছিল। সালটা 2004। সেই সময় ওনার বয়স ছিল 4 বছর। বয়সের দিক থেকে ছোট হলেও ঘটনাটি ওনার এখনো মনে আছে। ঘটনার দিন ওনার বাবা ক্যান্টনমেন্টে রাতে ডিউটি করার কারণে বাড়িতে আসতে পারেন নাই। এটা মাঝে মাঝে হতো, এক এক সময় ডিউটি পড়তো, এক এক টাইমে আর কি, এক একদিন এক এক সময় ডিউটি করতে হতো। এটাই আসলে শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে হয়ে থাকে। তো ওই দিন ওনার এক খালামণি ওনাদের বাসায় বেড়াতে এসেছিলেন। তো এই জুবায়ের ভাই, ওনার মা এবং ওনার খালামণি একসাথে রাত্রে খাওয়া দাওয়া করে বিছানায় ঘুমিয়ে পড়েছেন। রাত আনুমানিক 1টা কি 2টা বাজে হঠাৎ করে জুবায়ের ভাইয়ের ঘুম ভেঙে যায়। উনি তো ছোট মানুষ, 4 বছর বয়স, কতটুকু আর বড়, কিন্তু উনি কিন্তু ওই বয়সেও স্পষ্টভাবে ভয়ঙ্কর একটা জিনিস দেখেছেন। তো দেখেছেনই, স্পষ্টভাবে সেটা মনেও রেখেছেন এখনো। ওনার যখন ঘুম ভেঙে যায় তখন উনি চোখ মেলে যেটা দেখতে পান তা আসলে ওনার কাছে ওই সময় ভয়ের মনে না হলেও খুব আশ্চর্যজনক মনে হয়েছিল। উনি দেখেন আনুমানিক 2 ফিট উচ্চতা বিশিষ্ট একটা অবয়ব, সন্ন্যাসী বা বাউল, এনারা এক ধরনের ড্রেস পরেন না, ওই রকম ড্রেস পরা অবস্থায় দেয়াল ভেদ করে উপর দিয়ে উড়ে যাচ্ছে।
তার মুখটা ছিল লম্বা, বেশ লম্বা, কিন্তু চোখ দুটো ছিল গোলাকৃতির। মনে হচ্ছে চোখের উপরে কোনো পাতা নাই, পাপড়ি নাই, মানে খালি চোখ দুটা, আর চোখ দুটো বড় বড় লাল রঙের। তো অনেক আগে মুস্তফা মনোয়ার পরিচালিত মনের কথা নামে ছোট একটা অনুষ্ঠান হতো। তো এখনো বিচিবিত হয় কিনা যাই না, এটার একটা উদাহরণ দিয়েছেন বোঝার জন্য। এই অনুষ্ঠানে বাউল ভাই নামে একজন ছিল। তো মনে হচ্ছিল এই বাউল ভাইয়ের যেই অবয়বটা ওই রকম। তো যখন উড়ে উড়ে যাচ্ছিল, হঠাৎ করেই নাকি এই জুবায়ের ভাইয়ের সাথে চোখাচোখি হয়ে যায়। আর তখন সে ওই উড়ে উড়ে যাওয়া বাদ দিয়ে আস্তে আস্তে জুবায়ের ভাইয়ের দিকে অগ্রসর হতে থাকে। মশারি ভেদ করে সে চলে আসে, মনে হচ্ছে তার বডিটা পুরোটাই বাতাসের তৈরি, কোনো বাধা মানছে না। মশারি ভেদ করে চলে আসে এবং জুবায়ের ভাইয়ের বুকের উপর বসে বিড়বিড় করে মঞ্চের মতো কিছু একটা পড়ে, এরপর মুখের উপরে ফু দিচ্ছে সমানে। কিছু সময় এভাবে যাওয়ার পর অবয়বটা আবার বাতাসে ভেসে উপরের দিকে উঠে যাওয়া আরম্ভ করেছে। উনি কিন্তু এতক্ষণ কোনো কথা বলতে পারেনি, মনে হচ্ছে ওনাকে বোবাই ধরেছে। এর মধ্যে ওনার মনে হলো শরীরে শক্তি ফেরত এসছে। তখন ওনার পাশে শুয়ে থাকা ওনার খালামণিকে ডাকতে থাকেন। ওই অভাবটা কিন্তু আপন গতিতে বাতাসে ভেসে ভেসে সামনের দিকে অগ্রসর হচ্ছে। ওনার খালামণি তৎক্ষণাৎ ঘুম থেকে ওঠার পর জিজ্ঞেস করে কি হয়েছে, তখন উনি শুধু হাত দিয়ে ইশারা করে বলছেন, আঙ্গুলে দিয়ে ইশারা করে বলছেন যে দেখো দেখো কি যেন ভেসে যাচ্ছে। কিন্তু ওনার খালামণি কাউকে দেখেন না, অথচ উনি দেখছেন। ওই সময় ঘরে 0 পাওয়ারের হলুদ রঙের বাতি জ্বলছিল। ওনার খালামণি তখন উঠে একটা বাল্ব জ্বালিয়ে দেন যে আসলে কেউ আছে কিনা। তবে বাল্ব জ্বালানোর পর জুবায়ের ভাইয়ের নজরেও কিছু আসে নাই। তো এরপর আবার বাল্বটা বন্ধ করে দেওয়া হয়, আবার সেই ডিম লাইট 0 পাওয়ারের ওই ডিম লাইটটা জ্বালিয়ে দেওয়া হয়। আবার তখন তুমি ওই অবয়বটাকে দেখতে পান যে অবয়বটা মনে হলো ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। এবার আবার বাতাসে ভাসতে ভাসতে সামনের দেয়াল ভেদ করে অন্য রুমে চলে গেল। তো এই ঘটনার পর ওনার সাথে আর কোনো সমস্যা হয়নি, ওনাকে ঝাড়ফুঁকো করাতে হয়নি, পরিবারের সদস্যরা এভাবে বোঝেও নাই। তবে উনি বলেছেন উনি এরকমটা দেখেছেন। পরিবারের সদস্যরা হয়তো এই বিষয়টাতে গুরুত্ব দেয় নাই। বাচ্চারা তো অনেক সময় কার্টুন দেখে, অনেক কিছু চিন্তা করে, অনেক গল্প শোনে, হয়তো বা স্বপ্নের মধ্যে ওইরকম একটা কিছু দেখেছেন। তারপর উনি যখন বলেছেন যে ওই যে বাউলের মতো একটা জিনিস দেখেছেন, মনের কথা অনুষ্ঠানে যে বাউল, উনি চিন্তা করছেন যে মনের কথা অনুষ্ঠান দেখে স্বপ্নের মধ্যে এই বাউল ভাই হয়তো তার মধ্যে আসছিল, এরকম কিছু একটা দেখেছেন, হয়তো ঘুমের ভিতরে চোখ খুলে হতে পারে না, এরকম ওরকম আর কি পরিবারের লোকজন চিন্তা করেছে। কিন্তু আসলে উনি কি দেখেছেন এটা তো উনি জানেন। এবার আসি ঘটনার দ্বিতীয় অংশে। সাল 2010, উনি রাজশাহী শহরের রাজশাহী ক্যাডেট মাদ্রাসা নামে একটি মাদ্রাসায় 3য় শ্রেণীতে তখন লেখাপড়া করতেন। বর্তমানে ওই মাদ্রাসাটি এখন নেই, বেশ আগেই বন্ধ হয়ে গেছে। তো মাদ্রাসার স্টুডেন্টকে কিন্তু অনেক নিয়মকানুনের মধ্যে দিয়ে চলাচল করতে হয়। ওনাদের মাদ্রাসাটি ছিল 5 তলা বিশিষ্ট একটি বিল্ডিং। এই বিল্ডিং এর 2য় তলার ফ্ল্যাটে ছিল 3টি কক্ষ। প্রতিটি কক্ষে 5ম শ্রেণী পর্যন্ত ছাত্ররা বসবাস করত। প্রতিটি কক্ষেই 7 থেকে 10 জন করে ছাত্র থাকতো, সাথে 2 জন করে বড় ভাই ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত থাকতো সকলের দেখাশোনা করার জন্য। প্রত্যেকটা রুমে এরকম থাকতো। তো উনি যেই রুমে থাকতেন সেখানে ওনারা মোট 7 জন ছাত্র বসবাস করতেন। তার মধ্যে 5ম শ্রেণী পড়ুয়া 2 বড় ভাই ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত ছিলেন। ঘটনার দিন রাত্রে লেখাপড়া ও খাওয়া দাওয়া শেষ করে ওনারা যে যার মতো নিজ রুমে মশারি টাঙিয়ে ঘুমিয়ে পড়েন। ঠিক তার পরদিন ফজরের সময় ঘুম থেকে উঠে সালাত আদায় করে উনি ওনার রুমে চলে আসেন। রুমে ফেরত আসার পর দেখতে পান যে ওনার রুমে সেই 2 ক্যাপ্টেন কেউ ওনার সাথে কথা বলছিল না। সকালবেলা তাদের থেকে উনি দূরে সরে আসেন, এরকমটাই মনে হচ্ছিল যে সে কথা বলছে না, তাকে দূরে সরিয়ে রেখেছে, এরকমটা মনে হচ্ছিল। এবং কাছে যাওয়ার চেষ্টা করলে বোঝাই দূরে সর ভাই, কাছে আসিস না। মনে হচ্ছে তারা কোনো কিছু নিয়ে একটা আতঙ্কগ্রস্ত অবস্থায় আছেন। কেন এমন অদ্ভুত আচরণ করছে এটা উনি বুঝতে পারছিলেন না। তো সকালের নাস্তা শেষ করে যখন ক্লাসে গিয়েছেন, ক্লাস শেষ করে আসার পর ওনার বন্ধুদের কাছ থেকে আসল ঘটনা কি জানতে